সবাই সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ এবং তোমাদের সবচেয়ে কঠিন যে টপিক মনে হয় ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স, এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা হাজির হয়েছি। একটু আমাকে বলো যে সবাই ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা। তোমাদের সবচেয়ে কঠিন যে টপিক মনে হয় ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিটিং সেন্টেন্স, এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা হাজির হয়েছি। একটু আমাকে বলো যে সবাই ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা আমাদের ক্লাস শুরু করে দিব এবং তোমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে অনেক 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 বেশি টেনশনে থাকো। কারণ হলো যে কমপ্লিটিং সেন্টেন্স তোমরা এক একজন এক এক স্টাইলে পড়ো। এক একজন মানে অনেক স্টুডেন্ট আছো যারা কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে পড়তে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটাই হয়তো জানো না। তোমরা অনেকে শুধু রুলস এর মধ্যে সীমাবদ্ধ থাকো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, ইনশাআল্লাহ কমপ্লিটিং সেন্টেন্সে আমাদের যে দুটো ক্লাস, এই দুটো ক্লাসে আমরা 10 মার্ক নিশ্চিত করব মাত্র 25টি প্রশ্নের মাধ্যমে। এখন অনেকে বলে, ভাইয়া 25টি প্রশ্নের মাধ্যমে কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স পারা যাবে? আসলেই পারা সম্ভব যদি তুমি আমার ক্লাস করে থাকো, একটু মনোযোগ দিয়ে করবে। আশা করি এখান থেকে 100% তুমি রেজাল্ট পাবে। ওকে, সো একটু সবাই বলো যে তোমরা সবাই তোমাদের গ্রুপগুলোতে জানিয়েছো কিনা অলরেডি। হ্যাঁ, অলরেডি তোমাদের গ্রুপগুলো যেগুলো আছে আমি একটু দিয়ে দিচ্ছি। আর তোমরা একটু সবাই আমাদের পেইড গ্রুপে যারা আছো, পেইড গ্রুপে স্টুডেন্ট যারা আছো, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে এবং আজকের ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এর কারণটা কি? এর কারণটা হলো তোমাদের সবচেয়ে ইংলিশ সেকেন্ড পেপারের ভয়েস টপিক সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। দেখো, কমপ্লিটিং সেন্টেন্সে ভয় আমরা পাবো না, জাস্ট আমরা 25টি প্রশ্নের মাধ্যমে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স শেষ করব। আচ্ছা, আসো ভাইয়া পুরান, আমরা এর আগে দুটো টপিক শেষ করেছি, রিভিশন দিয়েছি। নাম্বার 1 প্রিপোজিশন, নাম্বার 2 স্পেশাল ইউজেস। সো এইখানে আমাদের 10 মার্কের প্রস্তুতি নিতে হবে। আর এই 10 মার্কের প্রস্তুতির জন্য আমাদের টার্গেট নিতে হবে মিনিমাম 8। আমাদের 10 মার্কের প্রস্তুতির জন্য মিনিমাম 8 টার্গেট করতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমরা একটা কাজ করবা, সেটা হলো যে আজকের ক্লাসে আমি যতগুলো প্রশ্ন পড়াবো সবগুলো প্রশ্ন এমন ভাবে শিখবা, এমন ভাবে পড়বা, যেভাবে তোমার প্রশ্ন আসুক না কেন তুমি যেন আনসার করতে পারো। তো আমাদের ফাইনাল রিভিশন ক্লাসে আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। সো সবাই একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। ভাই প্রবাদ বাক্য সাজেস্ট করুন। আচ্ছা, অনেকে প্রবাদ বাক্য নিয়ে সাজেস্ট করার কথা বলছো। ভাই আমি ইংরেজি মিনিং করতে পারি না, আমি কি কমপ্লিটিং সেন্টেন্সে পাবো কিনা? আচ্ছা, পারবা ইনশাল্লাহ, জাস্ট একটু মনোযোগ দাও। সবাই মনোযোগ দিলে এখান থেকে নাম্বার তোলা সম্ভব। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। সবাই একটু আসো, আমাদের আজকের ক্লাসটা শুরু হবে যে 25টি প্রশ্নে কমপ্লিটিং সেন্টেন্সের প্রস্তুতি। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আমরা টোটাল 2টা ক্লাস নিব। তোমরা আমাদের রুটিন দেখেছো যে কমপ্লিটিং সেন্টেন্সে আমরা টোটাল ক্লাস দিয়েছি 2টা, এবং এই 2টা ক্লাসে আমাদের ফুল মার্কস নিশ্চিত করতে হবে। আর আরেকটা ঘোষণা তোমাদেরকে বলে দেই যে আমাদের এইটাই হচ্ছে পেজে শেষ ক্লাস, মানে পরবর্তী ক্লাস আমরা হচ্ছে পেইড গ্রুপে, আমাদের যে ফাইনাল রিভিশন পেইড গ্রুপ, যারা 49 টাকা, 69 টাকা, 150 টাকায় যারা ভর্তি হয়েছে তাদের জন্য আমাদের যে পেইড বা সিক্রেট গ্রুপ আছে সেখানে আমরা ক্লাস নেওয়া শুরু করব। সো তোমরা যারা এখনো অ্যাড হও নাই, এন্ট্রি করো নাই, তোমরা হচ্ছে অ্যাড হয়ে নিও বা এন্ট্রি করে নিও। অনেকে আবার পেমেন্ট করেছো কিন্তু হচ্ছে অ্যাড হতে পারো নাই, আমরা কালকের মধ্যে ইনশাল্লাহ সবাইকে অ্যাড করে নিব। ওকে, সো আসো আমরা তাহলে চলে যাচ্ছি মেইন আলোচনায়। সবাই কোশ্চেন নাম্বার 1, 1 নাম্বার কোশ্চেন, সবাই লিখো প্রশ্ন নাম্বার 1। দেখো, কমপ্লিটিং সেন্টেন্স মানে কি? কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে তুমি কি করবা? কমপ্লিট করবা। সো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার যে প্রশ্নটা দেওয়া থাকবে এই প্রশ্নটা ইনকমপ্লিট থাকবে। ইনকমপ্লিট থেকে কমপ্লিট করবা। এখন মামার বাড়ির আবদার যে মন চাইলো, যেভাবে মন চাইলো সেভাবে আমি হচ্ছে কমপ্লিট করে দিব, না, কমপ্লিট করা যাবে না। সেজন্য আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম ফলো করতে হবে। বাট আমি তোমাদেরকে একটু অন্যভাবে শেখানোর চেষ্টা করব যে তোমরা মাত্র 25টি প্রশ্ন পড়ে যাও, এই 25টি প্রশ্নের ভেতরেই কিন্তু পরীক্ষার হলে আসে। সো মিনিমাম যেন তুমি 8 থেকে 9, 10 এরকম নম্বর পেতে পারো, এইভাবে যেন আমরা শিখতে পারি, সেটাই আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলবো যে এইখানে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হলো যে আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে শেখাবো, তোমাদের যে কোশ্চেনগুলো পড়াবো, তোমরা অবশ্যই অবশ্যই সাথে সাথে যে কাজটা করবা সেটা হচ্ছে লিখে ফেলবা। সবাই লিখে ফেলবা। দেখো কোশ্চেন নাম্বার 1,
লিস্ট দিয়ে আমাদের অনেক প্রশ্ন আসে। যেমন তুমি দেখবে পরীক্ষার হলে ওয়ার্ক ফার্স্ট লিস্ট অথবা ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট, এই ধরনের প্রশ্ন আসে কিনা বলো, এই ধরনের প্রশ্ন আসে কিনা সবাই একটু তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, তোমরা মোটামুটি সবাই জানো যে লিস্ট দিয়ে আমাদের প্রশ্ন আসে, আমাদের লিস্ট দিয়ে প্রশ্ন আসে। তো লিস্টের ক্ষেত্রে আমাদের কিভাবে আনসার করতে হবে দেখো। প্রশ্ন নাম্বার 1 সবাই লিখছো পরীক্ষার হলে, মানে তোমার খাতার ভিতরে লিখো কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে লিখবা হচ্ছে লিস্ট দিয়ে যখন আমাদের কোয়েশ্চেন আসবে ইনকমপ্লিট কে আমরা কিভাবে কমপ্লিট করব সেটা হচ্ছে আমাদের মানতে হবে। সো খেয়াল করে দেখো, ওয়ার্ক ফার্স্ট লিস্ট, ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট, অথবা হচ্ছে ওয়ার্ক অথবা রান ফার্স্ট লিস্ট, এরকম লিস্ট থাকবে। মনে রাখবা এই লিস্টের পরে আমাদের সাবজেক্ট নিতে হবে, এরপরে শুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। সবাই একটু লিখে ফেলো। আমাদের ইনকমপ্লিট লিস্ট যুক্ত সেন্টেন্সকে অথবা লিস্ট যুক্ত কোশ্চেনকে আমরা যদি ইনকমপ্লিটে কমপ্লিট করতে চাই তাহলে আমাদের একটা সাবজেক্ট আনতে হবে শুড মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম আনতে হবে, এরপর ভার্বের কি আনতে হবে, বেস ফর্ম আনতে পারবে। তাহলে কোশ্চেন নাম্বার 1 ডান কিনা আমাকে একটু বলো। কোশ্চেন নাম্বার 1টা হচ্ছে কি ডান কিনা সবাই বলো। আমাদের কোশ্চেন নাম্বার 1 রিভিশন দিচ্ছি, দেখো আমাদের ফাইনাল রিভিশন হচ্ছে, আমরা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসে রিভিশন দিব। সো ক্লাসের পড়া ক্লাসে যদি রিভিশন দিতে চাই এবং এই ফাইনাল রিভিশন ক্লাসগুলো যদি করতে চাই মনোযোগ দিতে হবে। এক নাম্বার আমরা যেটা পেলাম কোশ্চেন নাম্বার 1 এ লিস্ট থাকলে সাবজেক্ট প্লাস শুড মাইট এরপরে ভার্বের বেস ফর্ম। সবাই বলো রিভিশন ডান। যদি রিভিশন ডান হয় তোমরা অনেকে কমেন্ট করছো ওয়ার্ক ফার্স্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য বাস। বাট এখানে আমি তোমাদের বলবো, এখানে আমাদের যেহেতু হিন্টস দেওয়া থাকবে যে এখানে বাস ট্রেন বা হচ্ছে কাজ যে কোনো জিনিস হিন্টস দেওয়া থাকবে, তো হিন্টস অনুযায়ী আমরা বসাতে পারবো। এক কথা হচ্ছে ওয়ার্ক ফার্স্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য বাস, এরকম অনেকগুলো অ্যান্সার তুমি করতে পারো। যদি আমি বলি যে ওয়ার্ক ফার্স্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ক্লাস, you should miss the opportunity, you should miss the bus, you should miss the train। দেখো প্রবাবল অ্যান্সার গুলো মনে রাখো যে কি ধরনের অ্যান্সার হতে পারে। দেখো আমি বললাম যে ইউ শুড মিস, এটা হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, সাবজেক্ট শুড এরপরে ভার্বের বেস ফর্ম। এরপরে যেটা আমরা অ্যান্সার করব অবশ্যই অর্থের সাথে প্রাসঙ্গিকতা রেখেই অ্যান্সার করব। যেমন অ্যান্সার হতে পারে ইউ শুড মিস দ্য বাস, ইউ শুড মিস দ্য ট্রেন, you should miss the opportunity, you should miss the dinner, অথবা ইউ শুড মিস দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ক্লাস, ইউ শুড মিস দ্য এক্সাম। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা আনসার গুলো করবো। ওকে, ইয়েস। সো এক নাম্বার কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি প্রবাবল অ্যান্সার গুলো জেনে রাখবো, ঠিক আছে? এইবার আসো কি বলেছে, ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট, ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট, লিস্ট ইউ শুড মেক সিলি মিস্টেক। দেখো বলছে কি কাজ করো সতর্কভাবে, লিস্ট ইউ শুড মেক সিলি মিস্টেক, অথবা বলতে পারে ইউ শুড মেক মিস্টেক্স, অথবা তুমি যেহেতু ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট ইউ, দেখো ইউ এই জায়গাটায় সাবজেক্ট পেলাম, শুড পেলাম, এরপরে ভার্বের বেস ফর্ম দিব। তো এখানে আমাদের খেয়াল করতে হবে ওয়ার্ক কেয়ারফুলি, যে কাজ করো মনোযোগ দিয়ে। এখন তুমি যদি বলো যে ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এটা কি হইলো? হ্যাঁ, যে কাজ করো সতর্কতার সহিত নতুবা তুমি ট্রেনটা মিস করবে না। ওয়ার্ক কেয়ারফুলি যে ইউ শুড মেক রং, ইউ শুড মেক সিলি মিস্টেকস, ঠিক আছে, ইউ শুড ডু রং থিং। সো এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। সো মনে রাখবা, একজন বলছে ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য গার্লফ্রেন্ড। ওরে বাবা, তোদের এই বয়সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া কোনো উদাহরণ নাই রে, এই বন্ডগুলা। তাহলে ভাইয়া আমরা এটা পাবো কিনা, সবাই এটা পারবো কিনা বলো? ওকে, এক নম্বর কোয়েশ্চেন ডান কিনা বলো, সবার এক নম্বর কোয়েশ্চেন ডান কিনা? তাহলে লিস্ট দিয়ে প্রশ্ন আসলে আমাদের মাথায় রাখতে হবে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট এরপরে ভার্বের বেস ফর্ম। অনেকে বল ভাইয়া আমি যদি শুড না দিয়ে আমি হচ্ছে মাইট দেই, হ্যাঁ অ্যান্সার হবে, তবে আমরা শুডটা ইউজ করি। কি ইউজ করি? ইয়েস। ওকে ভাই, আগামীকাল ভর্তি হয়ে যাবে? হ্যাঁ যাবে, আগামীকাল হওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপর আসো নেক্সট, আমাদের নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন লেখো, কোয়েশ্চেন নাম্বার 2। সবাই লিখো কোয়েশ্চেন নাম্বার 2। দেখো তোমরা, আমি জানি না তোমরা কখন এইভাবে পড়ছো কিনা, আমি তোমাদেরকে কথা দিলাম যে 25টা কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স রিভিশন দিয়ে দিব। 25টা কোয়েশ্চেনের মাধ্যমে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে কি রিভিশন দিয়ে দিব। এবার হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করো। আমরা দেখি যে আমাদের পরীক্ষায় অ্যাজ দো এবং অ্যাজ ইফ এটা দ্বারা আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, যেটাকে আমাদের কমপ্লিট করতে হয়। তাহলে খেয়াল করে দেখো, অ্যাজ দো, দেখো অ্যাজ দো এবং অ্যাজ ইফ
অ্যাজ দো এবং অ্যাজ ইফ দিয়ে আমাদের কি হতে পারে, আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে বলা হতে পারে। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এই দুইটার ব্যবহারটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। দেখো এই অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন, খেয়াল করে দেখো, লিখে রাখতে পারো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর অর্থ হচ্ছে কি ভাইয়া, এর অর্থ হচ্ছে যেন, ঠিক আছে, এর অর্থ কি যেন। মনে রাখবা অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট থাকে, যদি কি থাকে, প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটিভ হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, এক কথায় প্রেজেন্ট টেন্স, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। খেয়াল করে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যদি আমরা দেখি অ্যাজ ইফ অ্যাজ দো আছে, তাইলে এর আগে প্রেজেন্ট থাকলে, আচ্ছা তোমাদেরকে আরেকটা নিয়ম পড়ায় ফেলি, অ্যাজ ইফ অ্যাজ দো সাথে হচ্ছে সিন্স, তিনটা ব্যবহার করে ফেলা একসাথে, সিন্স, অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স। তাহলে আমরা যেটা দেখলাম 2 নাম্বার কোয়েশ্চেনে, 2 নাম্বার কোয়েশ্চেনে আমাদের এভাবে হইতে পারে যে তোমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দো দিয়ে অথবা সিন্স দিয়ে এরকম প্রশ্ন থাকতে পারে। তো এরকম প্রশ্ন যদি থাকে আমাদের মাথায় রাখতে হবে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সবাই বলো তো, আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট, পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। মনে রাখতে পারবা, আগে যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে পাস্ট ইনডিফিনিট, বাট আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, আগে যদি কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়, খেয়াল করে দেখো, আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে কি, পাস্ট পারফেক্ট। তো আমি তোমাদেরকে যদি স্ট্রাকচার অনুযায়ী বলি, খেয়াল করে দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট মানে সাবজেক্টের পরে ভার্বের বেস ফ্রম অথবা এস বাই এস ফ্রম অথবা হ্যাভ প্লাস বি থ্রি অথবা হ্যাজ প্লাস বি থ্রি মানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম হয়। মনে রাখবা যদি বি ভার্ব আসে, বি ভার্বের ক্ষেত্রে এই ভি টুটা অলওয়েজ ওয়ার হয়, এই ভি টু মানে বি ভার্ব থাকলে এখানে ওয়াজ হওয়ার কোনো অপশন নাই। মনে রাখবা অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে অবশ্যই বি ভার্ব হিসেবে আমরা ওয়াজ না বসিয়ে ওয়ার বসাবো। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া তোমাদেরকে? সবাই বলো তো, সবাই একটু কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কিনা। ওকে, সো 2 নাম্বার কোশ্চেনটা একটু আমরা, হ্যাঁ আমরা হচ্ছে বড় করেই পড়ছি যাতে করে আমাদের আর কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে। ইয়েস, সো আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হয়, এরপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি হয়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি হয়। তাহলে এই স্ট্রাকচার সবাই বুঝছো কিনা মানারা, সবাই একটু বলো স্ট্রাকচার সবাই বুঝছো কিনা। যদি স্ট্রাকচার বুঝে থাকো, দেখো আমি আবার বলছি তোমাদের 25টি প্রশ্নের মাধ্যমে আমি কমপ্লিটিং সেন্টেন্সটা রিভিশন নেওয়াই দিব। আমরা কমপ্লিটিং সেন্টেন্সে 2টা ক্লাস নিব, আজকে আমরা 10 থেকে 12টা করব, নেক্সট ক্লাসে বাকি যে 12টা আছে সেগুলো আমরা শেষ করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় মানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা এস বাই এস ফর্ম অথবা পারফেক্ট টেন্স যদি হয়, হ্যাভ হ্যাজ হ্যাড বি থ্রি হয়, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জায়গাটায় আমাদের 100% খেয়াল রাখতে হবে এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এরপরে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, আচ্ছা, সো আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। ওকে, এরপর দেখো ইফ এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইয়েস, সো আসো আমরা যে কোশ্চেন দেখতে পাচ্ছি, হি বিহেভস, এই যে সাবজেক্টের পরে ভার্বের এস বাই এস ফর্ম আছে, তার মানে অ্যাজ দো এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তা আমরা বলছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, মানে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। আবার বলি কি হচ্ছে, পাস্ট ফর্ম হবে। তাহলে হি বিহেভস অ্যাজ দো, এরপরে সাবজেক্ট জানো, সে ব্যবহার করে যেন, কি কেমন ব্যবহার করে, হি ওয়ার এন এমবিবিএস, হি ওয়ার এ ম্যাড, ঠিক আছে, হি ওয়ার এন এফআরসিএস, হি ওয়ার আ কোয়ালিফাইড ডক্টর, হ্যাঁ হি ওয়ার এন এমবিবিএস। সো এইরকম জিনিস আমরা ইউজ করে থাকি। তাহলে খেয়াল করে দেখো ময়নারা, আমাদের 2 নাম্বার কোশ্চেনের প্রস্তুতির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন দেখব যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হয়, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে অবশ্যই আমরা বি ভার্ব হিসেবে ওয়াজ নিব না। অনেকে বলবে আল্লাহ কি যে বলেন ভাইয়া, আমরা সবসময় পড়ে আসছি হির সাথে ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়ার হইলো কেন, তাই না? এরকম হতেই পারে, এরকম হতেই পারে যে ভাইয়া
যে আমরা তো সবসময় জানি ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়ার কেন? চারটা জায়গায় ওয়ার হালাল, মনে রাখবা ভাইয়ারা, খুব শর্টকাটে মনে রাখবা সবাই, একটু মনোযোগ দিয়ে শোনো। যখন দেখবা সেন্টেন্সে ইফ আছে, ইফ হচ্ছে কন্ডিশনাল, যদি ইফ থাকে তাহলে হির সাথে ওয়াজ হয় না, ওয়ার হয়। যদি থাকে অ্যাজ ইফ, যদি থাকে অ্যাজ দো, যদি থাকে উইশ, তাইলে খেয়াল করে ময়নারা, যখন আমরা দেখবো সেন্টেন্সে ইফ আছে, যখন আমরা দেখবো সেন্টেন্সে অ্যাজ ইফ আছে, যখন আমরা দেখবো অ্যাজ দো আছে, যখন দেখবো উইশ আছে, সবাই চিল্লায় বলো না কি হবে? সবাই মনে রাখবা ও প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখো এভাবে, যখন তুমি সেন্টেন্সে দেখবা ইফ অ্যাজ দো উইশ এগুলো আছে, তখন কিন্তু ভাই তুমি সাবজেক্টের পরে অবশ্যই পাস্ট টেন্সে বিভার হিসেবে ওয়াজ বসাতে পারবা না, তোমার অবশ্যই ওয়ার বসাইতে হবে। সবাই বলো, চিল্লায় বলো, বুঝছো কিনা? সবাই বলো বুঝছো কিনা? ইয়েস। হ্যাঁ, ওকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে ওয়্যার বসে, পাস্ট ইনডিফিনিটে কি বসে? ওয়্যার বসে। বুঝাইতে পারছি? সো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা। নেক্সট কোয়েশ্চেন, হি বিহেভড, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা কিসে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স পাই, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের মাথায় রাখতে হবে এরপরে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 হয়, এরপরে সাবজেক্ট প্লাস হেড প্লাস কি হবে? বি3 হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড বিন আ সেলিব্রিটি, অ্যাজ ইফ হি হ্যাড বিন আ হিরো আলম। ঠিক আছে, ধরো যে যেটা দাও। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এখানে পাস্ট ইনডিফিনিট ইউজ করলাম, আবার এখানে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট ইউজ করলাম। সবাই বলো 2 নাম্বার প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্নটা বুঝছো কিনা? সবাই বলো, এই যে 2 নাম্বার বুঝছো কিনা? আমাদের 2 নাম্বার কোশ্চেন ডান। যদি ডান হয় সবাই একটু কমেন্টে লিখো ডান, সবাই ডান লিখো। যদি হয়ে থাকে ডান লিখো, সবাই ডান লিখো। যদি তোমাদের হয়ে থাকে একটু ডান লিখে দিবা যে ভাইয়া ডান। ওকে, বুঝতে পেরেছো? ইয়েস, আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এবার আসো 3 নাম্বার কোশ্চেন আমরা চলে যাব। 3 নাম্বার কোশ্চেন ডান। ইয়েস, 3 নাম্বার হচ্ছে উইশ। ওই যে দেখো উইশের ব্যবহার খুবই খুবই অনেকবার আসছে বিভিন্ন বোর্ড প্রশ্নে, তোমরা দেখবা যে উইশ দিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে। সো তোমাদের উদ্দেশ্যে বলছি ভাই আপুরা, তুমি যে কোনো বোর্ডের হও না কেন, কমপ্লিটিং সেন্টেন্সে তুমি কোশ্চেনের মাধ্যমে শিখো। আমি তোমাদের কিন্তু আগে রুল পড়াই নাই, আগে তোমাকে চেহারা শিখিয়েছি, আগে চেহারা চিনাইছি, যে কোনটা নুসরাত, কোনটা ফারিয়া, কোনটা নাদিয়া, কোনটা সাদিয়া, কোনটা মদিনা, কোনটা হচ্ছে মকবুল, কোনটা হচ্ছে জরিনা, কোনটা জলিল, কোনটা আব্বাস, কোনটা কুদ্দুস, কোনটা সাকিব খান, কোনটা অপু বিশ্বাস। ব্যাপারটা বুঝছো? আগে তোমার চেহারা চিনাইলাম যে হ্যাঁ এটাই সেটা, এরপরে তুমি কার সাথে কেমন ব্যবহার করবা, কার অ্যান্সার কি হবে সেটা তুমি দেখতে পারবা। বুঝাইতে পারছি? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো ময়নারা, এখানে আই উইশ আছে, কি আছে? উইশ। যখন সেন্টেন্সে দেখবা, যখন সেন্টেন্সে দেখবা উইশ আছে, উইশ থাকলে আমরা কিভাবে আনসারটা করব একটু খেয়াল করে দেখো। এখানে আমাদের কি আছে? সাবজেক্টের পরে উইশ আছে। সো আমরা এখানে কমপ্লিট ইনকমপ্লিটকে কমপ্লিট করতে হলে অনেক ভাবে করতে পারি, ঠিক আছে? সো একটু খেয়াল করে দেখো, যখন তোমরা সেন্টেন্সে এই ধরনের প্রশ্নের উত্তর করতে যাবা, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে? অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হলো সাবজেক্ট প্লাস কয়েকটা ধাপে তুমি করতে পারো। যেমন উইশের পরে আমরা সাবজেক্ট প্লাস, খেয়াল করে দেখো সবাই একটু মনোযোগ দাও। দেখো আমাদের যেই 25টি প্রশ্নের মাধ্যমে আজকে আজকে না আমরা 2টা ক্লাসে কমপ্লিটিং সেন্টেন্স শেষ করব। এর ধারাবাহিকতা আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে আসছি। বেশি কঠিন না কিন্তু, জাস্ট রিভিশন দিচ্ছ, তাই না? তো উইশের পরে তুমি বিভিন্ন ভাবে অ্যান্সার করতে পারো। তুমি উইশের পরে সাবজেক্ট প্লাস ওয়ার ওয়ার দিয়ে অ্যান্সার করতে পারো। তুমি সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 দিয়ে অ্যান্সার করতে পারো। তুমি সাবজেক্ট প্লাস ভি2 দিয়ে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? অথবা তুমি সাবজেক্ট প্লাস কুড, উড, ঠিক আছে, এরপরে ভার্বের বেস ফর্ম দিয়ে অ্যান্সার করতে পারো। অনেক ধরনের অ্যান্সার করতে পারো। খেয়াল করে দেখো ময়নারা, তোমরা অনেকে শুনছো আই উইশ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার, আই উইশ আই ওয়ার এ বিলিয়নিয়ার, আই উইশ আই ওয়ার এ কিং। আরে না রে ময়নারা, এভাবে না, তোমাদেরকে জানতে হবে। ওরে ময়নারা শুনে দুই এমন, এখানে এমন ভাবে শিখো না যে খালি আই উইশ আই ওয়ার এ কিং। তুমি কিন্তু এইবার এসএসসি পরীক্ষা দিবা না, তুমি কিন্তু মেট্রিক পরীক্ষা দিবা না, তুমি অবশ্যই এইচএসসি পরীক্ষা দিবা। এসএসসি তে আসতে পারে আই উইশ আই ওয়ার এ কিং, কিন্তু এইচএসসি তে আই উইশ আই ওয়ার এ কিং আনসার নাও হতে পারে।
এটা দেখতে হবে তোমার স্ট্রাকচার অনুযায়ী, তোমার অ্যান্সার গুলো এমন ভাবে করতে হবে যে অ্যান্সার গুলো দেখে টিচাররা খুব সুন্দর ভাবে নাম্বার দেয়। সবাই বলো ঠিক আছে কিনা। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আই উইশ এর পরে কি হবে এটা আসলে ডিপেন্ড করে তোমার প্রশ্নের প্যাটার্নের উপরে। দেখো ভাইয়া আপুরা, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই ওয়ার এ মিলেনিয়ার, আই উইশ আই ওয়ার এ প্রাইম মিনিস্টার। তুমি কোশ্চেনের প্যাটার্ন দেখে যেভাবে মন চায় সেভাবে দিতে পারবা, কোনো সমস্যা নাই। এখন আসো ভাইয়া, ছোটবেলা থেকে পড়ে আসছি আয়ের সাথে ওয়াজ হয়, এখানে কেন ওয়ার হলো খেয়াল করে দেখো, খুব ইজিলি চিন্তা করো, খুব ইজিলি চিন্তা করো যে আয়ের সাথে কেন ওয়ার হচ্ছে। এখানে তোমাদেরকে একটু আগে আমি বললাম যে 4টা জায়গায় ওয়ার হালাল। কয়টা জায়গায়? 4টা জায়গায়। একটা হচ্ছে ইফ এর ক্ষেত্রে, একটা হচ্ছে অ্যাজ ইফ এর ক্ষেত্রে, একটা হচ্ছে অ্যাজ দো এর ক্ষেত্রে, আরেকটা হচ্ছে উইশ এর ক্ষেত্রে। সবাই চিন্তা করে দেখো মিলছে কিনা, সবাই বলো ইয়েস। সো আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি, আই উইশ আই ওয়ার এ বার্ড, আই কুড ফ্লাই লাইক বার্ডস, আই, এইভাবে তোমরা অ্যান্সার গুলো করতে পারো। এবার দেখো, আই উইশ আই ওয়ার দিয়ে যদি থাকে, আই উইশ আই ওয়ার চাইল্ড এগেইন। আবার দেখো এই কোশ্চেনটার উত্তরটা যদি এভাবে থাকে, আই উইশ, ধরো এই প্রশ্নটা এইভাবে থাকলো, আই উইশ আই হ্যাড, কই, ধরো কি আসলো, আই উইশ আই হ্যাড, এতটুকু দিল। তাহলে তুমি বলো আই উইশ আই হ্যাড এ কার, আমার যদি একটা গাড়ি থাকতো। ঠিক আছে, সো এইখানে তুমি ওয়ার দিয়ে অ্যান্সার করতে পারো, হ্যাড দিয়ে অ্যান্সার করতে পারো, এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। এই যেমন এইখানে আই উইশ, তুমি আবার আই ওয়ার এর পরে হ্যাড দিতে পারবা না, কারণ ওয়ার দেওয়া আছে, তুমি বাকি অংশ বসায় দিবা। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে ওকে, সো সবাই কি ক্লিয়ার? 3 নাম্বার কোশ্চেন বাদ, ডান ডান, 3 নাম্বার কোশ্চেন ডান কিনা? ইয়েস, আশা করি সবাই 3 নাম্বার কোশ্চেন বুঝতে পেরেছো। এবার আসো আমরা 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখো খুব ধৈর্য সহকারে এই টপিকটা পড়ো ভাইয়া, কারণ এই টপিক থেকে 10 মার্কস, তোমাদের 10 মার্ক ডিপেন্ড করে। ঠিক আছে, আর তোমরা প্রত্যেকেই যারা পেইড ব্যাচে আছো অ্যাড হয়ে নিবা। আমাদের অ্যাড আমরা যারা 69 টাকা দিয়ে, এখন মনে 69, হ্যাঁ 69 টাকা দিয়ে অ্যাড হইছো, তোমাদের জন্য একটা খুশির সংবাদ, আমরা তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মিনি ম্যারাথন কোর্স, মানে তোমাদের মিনি ম্যারাথন কোর্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যারা সায়েন্সে আছো তাদের জন্য মাত্র 39 বা 40 টাকা। এখন আমাদের কেন টাকাটা নিচ্ছেন? টাকাটা নিচ্ছি যাতে করে তোমাদের কি থাকে, মানে মানে একটা আগ্রহ থাকে। আমরা না পারলো, যাদের টাকার ক্ষমতা নাই তারা টাকা দিও না, কোনো সমস্যা নেই। আবার দেখো তোমাদের কমার্সে যারা অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট, এগুলো তো আমরা ক্লাস দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আসো ইফের ব্যবহার। আসো ও ভাই আপুরা, 4 নাম্বার কোশ্চেন, ইফ দ্বারা প্রশ্ন আসে কিনা তোমরা বলো। বোর্ড প্রশ্ন, যারা বিগত সালের প্রশ্ন দেখো, যারা প্রশ্নগুলো নেও হাতে, তোমরা আমাকে একটু বলো তো ভাইয়ারা, যে তোমরা প্রশ্নের ভিতরে কি দেখো যে ইফ দ্বারা প্রশ্ন আসে? আমি শিওর এখানে সবাই জানো যে ইফ দ্বারা প্রশ্ন আসে। এখন অনেক বলছে ভাই আর্টসের জন্য নিবেন না, হ্যাঁ আর্টসের জন্য ইকোনমিক্স, কার কার ইকোনমিক্স এর প্রবলেম আছে, ইকোনমিক্স এর কোর্স আনবো আমরা, ছোট 5 ক্লাসে বা 10 ক্লাসে তোমাদের পুরো প্রিপারেশন বা রিভিশন দেওয়াই দিব। আবার ধরো তোমাদের পরিণীতি, তোমাদের হিস্ট্রি, তোমাদের যুক্তিবিদ্যা লজিক, এগুলোর জন্য আমরা প্ল্যান করতেছি। জাস্ট একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমরা প্ল্যান করতেছি 5 থেকে 10টা ক্লাসে আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব। সো দেখো ওগুলো আমরা জানি যে তোমাদের ওগুলোতে প্রবলেম আছে। সো এডুকেশনে আসছো মানে তোমার দায়িত্ব আমরা নিছি ইনশাল্লাহ। জাস্ট দোয়া করবা যেন আমাদের টিচাররা সুস্থ থাকে। তো আমরা ইফ এর ব্যবহারে চলে আসি, 4 নাম্বার ব্যবহারে। বলো ইফ, এটা হচ্ছে কন্ডিশনাল, শর্ত বোঝায়। কি বোঝায়? শর্ত বোঝায়। তো এই সবাই বলো ইফ হচ্ছে শর্ত বোঝায়। তাহলে এখন আমরা মোবাইল নাম্বার লিখবো। বলো, ওগো বন্ধু আমার তোমার মোবাইল নাম্বার দাও, ওগো বন্ধু আমার 0123 নাম্বার। ঠিক আছে, দেখো কন্ডিশনালের ক্ষেত্রে একটা হচ্ছে জিরো কন্ডিশনাল, একটা হচ্ছে ভাইয়া ফার্স্ট কন্ডিশনাল, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, একটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। আসো এটা তোমাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো একটু সময় নিয়ে। আমি জানি তোমরা অনেকে বিরক্ত হও, ভাইয়া এগুলো তো পারি, কিন্তু না ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে রিভিশন দেওয়াচ্ছি, মানে আগের পড়া আছে এখন আমি রিভিশন দেওয়াচ্ছি, এমন না যে নতুন পড়াচ্ছি। তাহলে দেখো বন্ধুর নাম্বার হচ্ছে 0123, বন্ধুর নাম্বার কি 0123। তার মানে কন্ডিশনালের 4টা কন্ডিশন আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে জিরো কন্ডিশন। হোয়াট ইজ জিরো কন্ডিশন? তাহলে জিরো কন্ডিশনটাকে এটা আমাদের বুঝতে হবে। আসো ময়নারা তোমাদের জিরো কন্ডিশনটা বুঝাই। জিরো কন্ডিশনটা হচ্ছে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হয়। খেয়াল করে দেখো, ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এরপরও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এরপরও প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এটা কখন হবে বলতো? যখন চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম বুঝাবে। যখন চিরন্তন সত্য,
অভ্যাসগত কর্ম এগুলো যদি বুঝায়, যেমন ইফ ইউ হিট ওয়াটার, বলো ইফ, সবাই একটু লিখে ফেলে এগুলা, হ্যাঁ, ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে গরম করো তাহলে কি হবে, ইট বয়েলস, ইট বয়েলস, এটা ফুটবে। তার মানে দেখো এই ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে এখানে এটাও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এই জিরো কন্ডিশন ব্যবহার করা হয় কখন জানো, যখন চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য বুঝাবে। তো আমাকে একটু বলো, যখন তুমি পানিকে গরম দিবা, যখন তাপ দিবা, তখন এটা কি ঠান্ডা হবে নাকি এটা ফুটবে বলো তো? এটা ফুটবে, তাই না? পানি যখন দেখবা চুলার উপরে রাখতেছো তখন দেখবা যে বুদ 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 করে ফুটতেছে, তাই না? আমি কি মিথ্যা বলতেছি? না, আমরা আমরা এটা জানি, এটা হচ্ছে চিরন্তন সত্য, এটাকে বলা হয় জিরো কন্ডিশন। আর জিরো কন্ডিশনে ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এরপরে আবার প্রেজেন্ট ইনডিফিনিট, দেখো ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, আবার এখানেও কি প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছো? খুব বিস্তারিত পড়াচ্ছি, একটু বিস্তারিত পড়াচ্ছি, হ্যাঁ। আসো এইবার দেখো ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কোনটা? ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট প্লাস ভি2 হয়, পাস্ট ইনডিফিনিট হয়, সাবজেক্ট প্লাস কি হয়, ভি2 হয়, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়, তখন তুমি অ্যান্সার করবা সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। এটা সরি, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ও রে কি বলতেছি, সরি, এটা তো সেকেন্ড কন্ডিশন পড়াচ্ছি, সরি, আমি ফার্স্ট কন্ডিশনটা এখানে লিখি, আই এম সরি ফর দ্যাট। আবার বলছি, হালকা স্লিপ অফ টাং হয়ে গেছে, সেটা হলো আমি সেকেন্ড কন্ডিশন লিখছি আর ফার্স্ট কন্ডিশন এখানে লিখি। ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এরপরে, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে ফিউচার ইনডিফিনিট হয়, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ওকে, তাহলে দেখো জিরো কন্ডিশন মানে কি, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, এরপরেও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি, ইফ এর পরে সাবজেক্ট, সরি, ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে কি ফিউচার ইনডিফিনিট। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2, মানে ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফর্ম। আর একটা থাকে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন এটার মতোই, ইফ এর পরে যদি, দেখো ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, অ্যান্সার হবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। না, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনে, উড কুড মাইট এরপর ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনে। বাট থার্ড কন্ডিশনে একই জিনিস, খালি হ্যাভ প্লাস বি3 বসায় দিবা। তার মানে উড হ্যাভ বি3, কুড হ্যাভ বি3, মাইট হ্যাভ বি3। আসো আমি চারটা জিনিসকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। নাম্বার ওয়ান, জিরো কন্ডিশন। জিরো কন্ডিশন হচ্ছে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম বোঝায়। তো এগুলো থাকলে আমাদের কি হবে, আগেও প্রেজেন্ট পরেও প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো আগেও প্রেজেন্ট ইনডিফিনিট পরেও প্রেজেন্ট ইনডিফিনিট, আগেও প্রেজেন্ট ইনডিফিনিট পরে কি প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি ইফের পরে আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এরপরে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম নাই, তখন তুমি ফিউচার ইনডিফিনিট দিবা। যেমন এখানে ইফ আ ম্যান শোজ গুড সিডস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ইফের পরে কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে তুমি এখানে অবশ্যই কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম দিবা, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম দিবা, মানে ফিউচার ইনডিফিনিট দিবা। আর এখানে দেখো সেকেন্ড কন্ডিশনে যদি আমরা আসি, সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, যেমন ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, এখানে সাবজেক্টের পরে ভি2 আছে, তার মানে এরপরে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফর্ম। উড দিলে হতে পারা বুঝায়, কুড পারা অর্থে বুঝায়, মাইট সম্ভাবনা বুঝায়, তার মানে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এরপরে ভার্বের বেস ফর্ম। আর যদি দেখো ইফ এর পরে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস বি3 থাকে, তখন সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এরপরে বি3 বসে। আসো আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই। এটা কোন কন্ডিশন আমাকে একটু বলো তো, এটা কোন কন্ডিশন? এই কোশ্চেনটা অলরেডি আমরা দেখেছি, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, মানে সাবজেক্ট প্লাস ভি2 আছে। আর সাবজেক্ট প্লাস ভি2 থাকা মানে কি, এরপরে সাবজেক্ট প্লাস উড হইতে পারে, তুমি কুড দিয়ে অ্যান্সার করতে পারো, তুমি মাইট দিয়ে অ্যান্সার করতে পারো, এরপরে ভার্বের বেস ফর্ম বসাই দিবা, শেষ। আর এখানে দেখো ইফ এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তুমি অ্যান্সার কি করবা, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট মানে কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল এরপরে ভার্বের বেস ফর্ম। বুঝাইতে পারছি ভাই? সবাই কি ক্লিয়ার? আমাকে একটু বলো তো। ইয়েস, সো আসো আমরা একটু দেখি। তাহলে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আই উড কল হিম টু নো হিজ ওয়েলবিং।
তুমি এখানে টু নো হিজ ওয়েলবিং দরকার নাই, তুমি বলতে পারো যে ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার আই উড কল হিম, এটুক দিল যে নাম্বার পাবা। আর যদি তুমি লিখো আই উড কল হিম টু নো হিজ ওয়েলবিং, এটুক দিল সেম নাম্বার পাবা। তার মানে এটা দিল এক পাবা, এটা দিল এক পাবা। এখন তোমার ইচ্ছা তুমি কতটুকু লিখতে চাও, ঠিক আছে। আবার দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তুমি ফিউচার ইনডিফিনিট দিবা যে ইফ আ ম্যান সজ গুড সিডস হি উইল রিপ আ গুড হারভেস্ট, হি উইল রিপ আ গুড হারভেস্ট। ওকে, আচ্ছা। সো আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার। সো আমরা দেখো 4টা কোশ্চেন শেষ করলাম, 4টা ব্যবহার ডান। দেখো আজকের ক্লাসে আমরা আর 4-5টা পড়বো, একটু মনোযোগ দাও, তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আনলেস একই জিনিস, দেখো ইফ, ইফ যে কথা, আনলেস এর সেম একটু নেগেটিভ আর কি, বলো আনলেস সমান সমান ইফ নট, আনলেস সমান সমান কি ইফ নট। আনলেস অর্থ যদি না, আর ইফ হচ্ছে যদি, আর এই যদি নার সাথে নট যদি আমরা ইউজ করি ইফ নট, তার মানে যদি না। দেখো আনলেস সমান সমান কি ইফ নট, ঠিক আছে। ইফ ইউ ডোন্ট, দেখো ইফ ইউ ডোন্ট ডু দিস, যদি তুমি এটা না করো, এরপরে তুমি বসায় দিবা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফিউচার ইনডিফিনিট, এক কথা। তার মানে আনলেস অর্থ হচ্ছে যদি না, এবং আনলেস এর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এটার বিপরীতমুখী একটা সেন্টেন্স বসাইতে হয়। তাহলে মনে রাখবা আনলেস এর পরে, আনলেস এর পরে বিপরীত কিছু বসাইতে হবে, যেহেতু এটা নেগেটিভ, এটা বিপরীত কিছু বসাবা, ঠিক আছে। যেমন আনলেস ইউ হ্যাভ আ গুড কমিউনিকেশন অফ কমান্ড অফ ইংলিশ, দেখো আনলেস ইউ হ্যাভ আ গুড কমান্ড অফ ইংলিশ, যদি তোমার ইংরেজির কি না থাকে। দেখো এই যে তোমরা অনেকে ইংরেজি নিয়ে ভয় পাও, ভয় পাও কিনা বলো তো? আচ্ছা, একজন বলছে ভাইয়া আর একটু স্লো পড়ান, আজকে তো আমি খুব স্লো পড়াচ্ছি। এই বলো তো, আজকে তো খুব স্লো পড়াচ্ছি, বেশি দ্রুত পড়াচ্ছি, স্লো পড়াচ্ছি। দেখো ইফ ইউ হ্যাভ আ গুড কমান্ড অফ ইংলিশ, সরি ইফ না, এখানে আনলেস, আনলেস ইউ হ্যাভ এ গুড কমান্ড অফ ইংলিশ, যদি না তোমার ইংরেজিতে ভালো দক্ষতা থাকে, ইউ ক্যান নট গেট আ গুড জব। তার মানে দেখো এটার বিপরীত কিছু, ইংলিশ, যদি না তোমার ইংলিশে ভালো দক্ষতা থাকে, তুমি ভালো কি পাবা না, চাকরি পাবা না, তুমি ভালো মার্কস তুলতে পারবা না, তুমি ভালো ফলাফল করতে পারবা না, তোমার ক্যারিয়ার ভালো হবে না। তার মানে হচ্ছে কি আনলেস এর নেগেটিভ কিছু আমরা অ্যান্সার করব। আবার দেখো এখানে আনলেস ইউ আর ইউনাইটেড, আনলেস উই আর ইউনাইটেড, যদি না আমরা ঐক্যবদ্ধ হই, যদি না আমরা ঐক্যবদ্ধ হই তাহলে কি হবে? আনলেস উই আর ইউনাইটেড, মনে রাখবা আমরা যদি ঐক্যবদ্ধ না হই তার মানে কি আমরা পস্তাবো, আমরা ক্ষতিগ্রস্ত হব। বলো তোমরা নিজেরা চেষ্টা করো, আনলেস উই আর ইউনাইটেড, যদি না আমরা কি হই, এক ঐক্যবদ্ধ হই, তার মানে কি নেগেটিভ কিছু আসবে, ঠিক আছে। আমরা হ্যাম্পার্ড হব, আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের ড্যামেজ হবে, ঠিক আছে, মানুষ আমাদের ক্ষতি করতে পারবে, ঠিক আছে। এখানে অনেকগুলো হইতে পারে, দেখি তো তোমরা অ্যান্সার করো তো, আনলেস উই আর ইউনাইটেড, দেখি কি হয় অ্যান্সার। ইয়েস, আমি দেখতে পাচ্ছি অনেক অ্যান্সার দিছো। আনলেস উই আর ইউনাইটেড, যদি না আমরা একত্রিত হই, উই ক্যান নট স্ট্যান্ড, আমরা দাঁড়াতে পারবো না, উই ক্যান নট স্ট্যান্ড, আমরা দাঁড়াতে পারবো না, ঠিক আছে। উই ক্যান নট ডু বেটার ফর দ্য সোসাইটি, উই ক্যান নট ডু বেটার ফর দ্য সোসাইটি, আমরা সোসাইটির জন্য ভালো কিছু করতে পারবো না, ঠিক আছে। উই ক্যান নট চেঞ্জ আওয়ার সিস্টেম, আমরা আমাদের সিস্টেমকে কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। দেখো খুব ইজিলি, জাস্ট হচ্ছে তুমি একাধিক অ্যান্সার, প্রবাবল অ্যান্সার গুলো কি চিন্তা করো, তুমি সম্ভাব্য উত্তর কি কি হতে পারে, যে এটাই লিখতে হবে এরকম না। আনলেস উই আর ইউনাইটেড, উই ক্যান নট স্ট্যান্ড, আমরা দাঁড়াতে পারবো না, উই ক্যান নট ডু ফর দ্য সোসাইটি, উই ক্যান নট ডু ওয়েল ফর দ্য সোসাইটি, ঠিক আছে। তারপর হচ্ছে যদি আমরা বলি আনলেস উই আর ইউনাইটেড, উই ক্যান নট, উই ক্যান নট মেক আ পজিটিভ চেঞ্জ ইন আওয়ার সোসাইটি, অনেক ভাবে লিখতে পারো। ওকে, এটা আসলে প্র্যাকটিসের বিষয়। দেখো এগুলো হচ্ছে খুবই 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 ইজি বিষয়, জাস্ট তুমি যদি প্র্যাকটিস করো, দেখে যাও। ওকে, তো আমাদের মোটামুটি 5টা শেষ, কয়টা প্রশ্ন শেষ? 5টা। তাই দেখো আমরা যে প্রশ্নগুলো দেখলাম, লিস্ট দেখলাম, দেখো লিস্ট দিয়ে আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছি। লিস্টের পরে আমরা আরো কয়েকটা জিনিস পড়েছি যেগুলো হচ্ছে যে আমাদের জন্য খুবই ইজি ছিল। ওকে, তাইলে এখানে আসো, তোমাদের বলছি লিস্টের পরে ধরো তুমি ইফ এর ব্যবহার করেছো, তুমি অ্যাজ ইফ এর ব্যবহার করেছো, অ্যাজ দো এর ব্যবহার করেছো, তুমি উইশ এর ব্যবহার করেছো, তুমি হচ্ছে আনলেস এর ব্যবহার করছো। এখন আসো তুমি নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। আমাকে একটু বলো তো ভাইয়া আপুরা, তোমরা যারা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখেছো, এই যে নো সুনার হ্যাড,
হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলো দিয়ে আসছে কিনা বলো তো? স্কার্সলি হ্যাডও আসে, ঠিক আছে, স্কার্সলি হ্যাডও কি আসে। এই যে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এগুলো দ্বারা আমাদের প্রশ্ন আসে। তা আমি জাস্ট তোমাদের বলবো যে তোমরা প্রশ্ন প্যাটার্ন দেখো, প্রশ্নগুলো দেখে তুমি রুলগুলো রিভিশন দাও, তুমি পরীক্ষার হলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো আমি আশা করি তোমরা অনেক অনেক ভালো করবা যারা মনোযোগ দিচ্ছ। দেখো নো সুনার হ্যাড থাকলে, ইয়েস, নো সুনার হ্যাড থাকলে আমাদের দেন হয়। ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা দেন দিয়ে ইউজ করি। মনে রাখবেন নো সুনার হ্যাড এর পরে সাবজেক্ট প্লাস বি থ্রি হয়। নো সুনার হ্যাড এর পরে সাবজেক্ট প্লাস ভি থ্রি হয়, এরপরে দেন, দেন এর পরে সাবজেক্ট প্লাস ভি টু হয়। আবার হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে এক, হার্ডলি হ্যাড এর পরে সাবজেক্ট প্লাস বি থ্রি হয়, কারণ হ্যাড এর পরে বি থ্রি বসে, এরপরে ওয়েন এর পরে সাবজেক্ট প্লাস ভি টু হয়। আবার সেম স্কার্সলি হ্যাড, ওয়েন অথবা বি ফোর বসে, এরপরে সাবজেক্ট প্লাস ভি টু বসে। খুব ইজিলি খেয়াল করে দেখো, যদি আমরা কোনো সেন্টেন্সে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড দেখি, তাহলে মাথায় রাখতে হবে নো সুনার হ্যাড থাকলে দেন হবে, হার্ডলি হ্যাড থাকলে ওয়েন হবে, স্কার্সলি হ্যাড থাকলে ওয়েন হবে। সো এখানে দেখো আমাদের হার্ডলি হ্যাড আছে, এরপরে সাবজেক্ট প্লাস ভি থ্রি আছে। এই হার্ডলি হ্যাড থাকার কারণে আমরা কাকে নিব? আমরা হচ্ছে ওয়েন কে নিব। এখন বলো ওয়েন এর পরে কাকে নিব? সাবজেক্ট প্লাস ভি টু নিব, সাবজেক্ট প্লাস কি ভি টু, মানে ভার্বের পাস্ট ফর্ম নিব। আবার এখানে দেখো নো সুনার হ্যাড আছে, নো সুনার হ্যাড এর পরে বলছিলাম কি আসবে? সাবজেক্ট প্লাস ভি থ্রি, তার মানে সাবজেক্ট প্লাস ভি থ্রি নিবা, কারণ এখানে দেন সাবজেক্ট প্লাস ভি টু দেওয়া আছে, তাই না? বলো তো, বলো তো দেওয়া আছে কিনা? দেখো ইনকমপ্লিট সেন্টেন্স কে বা কমপ্লিটিং সেন্টেন্স তুমি যদি পারতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এইভাবেই শিখতে হবে। দেখো নো সুনার হ্যাড, যেই না মাত্র, একজন বলছে বাংলা কি, যেই না মাত্র, ঠিক আছে, আসা মাত্র, এরকম বিষয়টা বলছে, মানে সময় নেই। ওকে, সো আমরা একটু খেয়াল করে দেখবো ভাইয়া। হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ ওয়েন, এরপর সাবজেক্ট প্লাস ভি টু। যখনই আমরা পুলিশকে দেখলাম, আমরা দৌড় দিলাম, আমরা পালালাম, উই লেভ দ্য প্লেস, ঠিক আছে, উই রেন অ্যাওয়ে। সো এখানে আমরা সাবজেক্ট প্লাস ভি টু দিয়ে আনসার করে ফেলবো। দেখো এখানে হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ ওয়েন উই শাউটেড ফর হেল্প। আবার বলতে পারি হার্ডলি হ্যাড উই সিন দ্য পুলিশ ওয়েন উই র্যান অ্যাওয়ে, আমরা দৌড় দিলাম, ঠিক আছে, উই লেভ দ্য প্লেস, আমরা ইয়ে করলাম, অথবা আমরা পুলিশকে দেখে শাউট করলাম আমাদেরকে বাঁচান বাঁচান বাঁচান, ঠিক আছে, এরকম বলতে পারলাম। তো এখানে আমাদের স্ট্রাকচারটা খুবই খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো নো সুনার হ্যাড দেন দ্য ট্রেন লেফট উই রিচড দ্য স্টেশন। তাহলে নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন, তুমি বলতে পারো নো সুনার হ্যাড উই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, কারণ নো সুনার হ্যাড এর পরে সাবজেক্ট প্লাস বি থ্রি বসে, এরপরে দেন বসে, এরপর সাবজেক্ট প্লাস ভি টু বসে। সবাইকে ক্লিয়ার কিনা? সবাই বলো 6 নাম্বারটা ক্লিয়ার কিনা? হুম, তার মানে মনে রাখবে নো সুনার হ্যাড, ডিসকাসড হ্যাড, এরকম করতে না করতে, যেতে না যেতে, খেতে না খেতে, করা মাত্র, এরকম বিষয় বোঝায়। তো 6টা ডান। এবার আসো 7 নাম্বার। আসো, আমাকে ক্লাসের শুরুতে একজন বলছে ভাইয়া কোন প্রভাব গুলো পড়বো। 7 নাম্বারটা একটু খেয়াল করে দেখো, প্রভাবস, তোমাদের প্রবাদ বাক্যগুলো আসে। সো এইখানে প্রত্যেকটা বোর্ডে একটা করে প্রভাব আছে। তোমরা প্রত্যেকটা বোর্ডে দেখবা তোমাদের প্রবাদ বাক্য আসে, বলো কিনা? ইয়েস, আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে আহ বলতেছো যে ভাই আসে। দেখো প্রভাবগুলো তোমরা যে কাজটা করবা সেটা হলো, প্রভাবগুলো একবারে সকল প্রভাব, কারণ প্রভাব আছে প্রায় 500 থেকে 1000, তোমরা তো এক নাম্বারের জন্য 500 1000 পড়বা না, তোমরা বিগত বছর প্রভাবগুলো পড়ে যাও। তো তারপরে আমি কিছু প্রভাব এখানে দেখাচ্ছি যে প্রশ্নটা কিভাবে আসতে পারে। যেমন দেয়ার গোজ এ প্রভাব, যে এমন একটা প্রভাব আছে, যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম আমরা বলতে পারি। আবার ড্যাশ দেখো, মর্নিং শোজ দ্য ডে, দেয়ার গোজ এ প্রভাব, মর্নিং শোজ দ্য ডে। আবার দেখো হি হু ফলোস টু হিয়ার্স, অথবা এ প্রভাব গোডস দ্যাট হেলথ, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এগুলো কিন্তু আমরা জানি। দেখো, তো এই জন্য তোমরা প্রভাবের ক্ষেত্রে যেটা করবা এই মুহূর্তে, এগুলার আসলে কোনো নিয়ম নাই, প্রভাবের কোনো নিয়ম নাই ভাইয়া। যদি কেউ মনে করো ভাইয়া প্রভাবের নিয়ম আছে কিনা, নো, কোনো নিয়ম নাই। এখানে তোমাকে যে কাজটা করতে হবে, প্রভাব তুমি ভালো করে জাস্ট বিগত বছরের যে প্রভাবগুলো আছে সেগুলো দেখে যাবে, আর কিছু লাগবে না, সেগুলো দেখে গেলেই তোমাদের হয়ে যাবে। ওকে, সো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি এরকম, এই কয়টা একটু দেখাইলাম যে এই যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, এই প্রভাব গোজ দ্যাট মর্নিং শোজ দ্য ডে, হি হু ফলোস টু ইয়ার্স ক্যাচেস নাইদার, ঠিক আছে, দুই নৌকা পা। হ্যাঁ, তারপর দেখো, দেখো হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, এই প্রভাব গোজ দ্য হেলথ ইজ ওয়েলথ, ঠিক আছে। সো এইখানে যে কমন
প্রভাবগুলো আছে, বিশেষ করে তোমাদের বিগত বছরের যেগুলো বা বোর্ড প্রশ্নগুলো আসছে এগুলোই দেখে যাও। ঠিক আছে, প্রভাব আসলে এক্সট্রা কোনো রুল নাই, এক্সট্রা কোনো নিয়ম নাই, জাস্ট এগুলো এগুলো ম্যাক্সিমাম দেখো এখানে, দেখো এখানে ম্যাক্সিমাম কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে আমাদের জানার কথা, এগুলো আমরা মোটামুটি জানি, আগে থেকেই জানি। ঠিক আছে, সো প্রভাব গেল, আমরা হচ্ছে 8 নাম্বার প্রশ্ন চলে গেলাম। উইথ এ ভিউ টু দিয়ে, উইথ এ ভিউ টু দিয়ে তোমরা দেখবার প্রশ্ন আসছে, এবং তোমাদেরকে আমি রাইট ফর্ম ভার্বও পড়িয়েছি। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মানে কি উদ্দেশ্যে। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস যারা করেছো তারা হয়তো খুব ভালো করে জানো যে উইথ এ ভিউ টু এরপরে ভার্ব প্লাস আইএনজি বসে, এর মানে হচ্ছে উদ্দেশ্যে, এরপরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। তার মানে উইথ এ ভিউ টু এরপরে কি বসবে, ভার্ব প্লাস আইএনজি। যেমন হি কেম হিয়ার, সে এসেছিল উইথ এ ভিউ টু ম্যারিং মি, আমাকে বিয়ে করতে আসছে। ঠিক আছে, তারপরে হচ্ছে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু ডুইং দ্য ওয়ার্ক, সে কাজটা করতে আসছে। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু পার্টিসিপেটিং দ্য কম্পিটিশন, ঠিক আছে, কম্পিটিশনে অংশগ্রহণ করতে আসছে। হি কেম হিয়ার উইথ এ ভিউ টু আস্কিং এ কোয়েশ্চেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে আসছে। তারপর হচ্ছে হি কেম হিয়ার উইথ এ ভিউ টু টেকিং দ্য আমব্রেলা, আমব্রেলাটা নিতে আসছে। ভাই অনেক, জাস্ট হচ্ছে তুমি যদি নিয়মটা ভালোভাবে মাথায় থাকে তুমি অনেক অনেক অ্যান্সার দিতে পারবে। এই জন্য তোমাকে আগে যে কাজটা করতে হবে, তোমার যে নিয়মগুলো আছে সেগুলো খুব ভালোভাবে মাথায় নিয়ে নিতে হবে। ঠিক আছে, ওকে, এখন আসো আমরা যদি বলি যে আই হি কেম উইথ এ ভিউ টু হেল্পিং মি, হেল্পিং মি দিয়ে অ্যান্সার করতে পারো। আবার দেখো উই অল শুড কাম ফরওয়ার্ড, আমাদের সবার এগিয়ে আসা উচিত, কি উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু হেল্পিং দ্য পুয়ার, ঠিক আছে, যে গরিবদেরকে সব সাহায্য করার জন্য। ঠিক আছে, এরকম অনেক আছে, তুমি যেমন উইথ এ ভিউ টু সলভিং অল দিস প্রবলেমস, সকল সমস্যার সমাধান করার জন্য। তাহলে এক কথা উইথ এ ভিউ টু থাকলে এরপর ভার্ব প্লাস আইএনজি দিয়ে শেষ করে দিবা। দেখো 8 নাম্বার আমাদের ডান, 8 নাম্বার কি ডান, সবাই লিখতেছো তো নাকি? দেখো পড়ার সাথে সাথে লিখে ফেলতে হবে। যেমন একজন বলছে শেয়ারিং হিজ সরো উইথ মি, হ্যাঁ শেয়ারিং হিজ সরো উইথ মি, যে তার দুঃখ আমার সাথে শেয়ার করতে আসছে এখানে। ওকে, আচ্ছা, এরপর দেখো বিফোর আফটার, বিফোর আফটার আমি তোমাদেরকে 25টা প্রশ্ন না আরো কমই পড়াবো, 25টা প্রশ্নে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স আলহামদুলিল্লাহ ডান, ডান হয়ে যাবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে ওইভাবেই শেখাচ্ছি, ওইভাবেই আমি কাজ করতেছি। তো দেখো আফটার এবং বিফোরের ব্যবহার আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। দেখো এটা আমি জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিই। আফটার মানে হচ্ছে পরে, মানে এরপরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 বসে, মানে পাস্ট পারফেক্ট। আফটারের পরে পাস্ট পারফেক্ট। আর এখানে দেখো বিফোর, বিফোর অর্থ কি ভাইয়া বলো তো? বিফোর অর্থ পূর্বে, তাহলে মনে রাখবা এর পূর্বে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। একটু ভিজুয়ালাইজ করো না, একটু মনোযোগ দাও, দেখবে এমনি মাথায় আসছে। ও ভাই আফটার মানে কি পরে না, পরে হ্যাড প্লাস বি3 হবে, মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3। আরো সহজ কাটে বলি পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে বাকি থাকে কে, এখানে আগে বাকি থাকে, এখানে বিপরীতের পরে বাকি থাকে, এখানে পাস্ট ইনডিফিনিট, এখানেও পাস্ট ইনডিফিনিট। তাহলে খেয়াল করে দেখো খুব সহজ হিসাব, আফটারের আগে সাবজেক্ট প্লাস ভি2, পরে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। আর বিফোর মানে পূর্বে, পূর্বে হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3, আর পরে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, মানে সাবজেক্ট প্লাস ভি2। আমার ময়নারা তোমাদেরকে কি আমি বুঝাইতে পারছি? এই ময়নারা বলো, সবাই বলো, বন্ডরা বলো, বুঝতে পেরেছো কিনা? আফটার বিফোরের নিয়ম বুঝছো? শর্টকাটে কিভাবে মনে রাখবা? আফটার মানে পরে, আফটার মানে কি পরে, তার মানে পরে হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। আফটার মানে পরে, পরে হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। বুঝাতে পারছি? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা বলো? ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আমাদের, তোমরা জানো যে আমাদের আজকে 600 কে মেম্বার ফলোয়ার হয়েছে। সো তোমরা যারা পাশে ছিলে তোমাদের সবাইকে অনেক 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 বেশি থ্যাংক জানাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো যদি তোমরা বুঝো তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এটা ইউজ করি। তবে মাথায় রাখবা, তবে মাথায় রাখবা যে মাঝে মাঝে এই আফটার আমাদের সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী, যেমন এখানে দেখো আফটারের আগে এটা কি ফিউচার আছে না, ফিউচার। মনে রাখবা নদীর এপারে যদি ফিউচার থাকে, নদীর এই পারে ফিউচার থাকলে
পরের পাশে ফিউচার হতে পারে না, ইটস হারাম। নদীর এই পারে ফিউচার থাকলে এই পারে পাস্ট হইতে পারে না, এটা হারাম। ফিউচারের সাথে ফিউচার হারাম সম্পর্ক, ফিউচারের সাথে পাস্ট হারাম সম্পর্ক। মনে রাখবা, ফিউচারের সাথে শুধু প্রেজেন্টের ভালোবাসা, আর কারো না। যেমন এই কোশ্চেনটা, আই উইল ম্যানেজ আ জব আফটার, এরপরে প্রেজেন্ট হবে, নট পাস্ট, নট ফিউচার। সো একটু খেয়াল করে দেখো যে আই উইল ম্যানেজ আ জব আফটার, প্রেজেন্ট টেন্স নিতে হবে। এখানে তুমি আবার উইল দিয়ে অ্যান্সার করবা, তা হবে না। আবার এখানে দেখো বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট আছে, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে এখানে কি হবে, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3। বুঝতে পারছি? তো আফটারের ব্যবহারের ক্ষেত্রে একটু মাথায় রাখবে এইভাবে, এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী, যে আমাদের সেন্টেন্সে যদি এরকম দেখি যে একটা অংশ আফটারের অংশ আগে হচ্ছে ফিউচার আছে, যেহেতু আমরা এই নিয়ম হচ্ছে একবারে আমাদের 100% ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি শুনে আসছি, এটা হচ্ছে ওই নিয়ম। বাট যখন দেখবা যে ফিউচার আছে, কি আছে, ফিউচার আছে, তখন অ্যান্সারটা কি হবে, প্রেজেন্ট হবে। ওকে, সো আশা করি তোমরা খেয়াল করতে পারবা যে আই উইল ম্যানেজ আ জব আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি। তার মানে এটা ফিউচার আছে, এখানে ফিউচার নেওয়া যাবে না, হারাম। এখানে ফিউচার আছে, এখানে পাস্ট নেওয়া যাবে না, হারাম। তার মানে এটা প্রেজেন্টে নিতে হবে। যেমন আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি, আই উইল গেট আ গুড জব আফটার আই হ্যাভ ফিনিশড মাই স্টাডি। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে বিফোর এর নিয়ম কিন্তু ঠিক আছে, কারণ বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট, আগে হচ্ছে কি পাস্ট পারফেক্ট। দেখো খুব সুন্দরভাবে পাস্ট পারফেক্ট দেওয়া আছে। বুঝতে পেরেছো সবাই? ওকে, সো আশা করি তোমরা, একজন বলছে আই উইল কমপ্লিট, না ভাইয়া দুই জায়গায় ফিউচার হবে না। ফিউচার মনে রাখবা, ভবিষ্যতের ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ আছে আবার আরেকটা ভবিষ্যৎ নেওয়া যাবে না, ভবিষ্যৎ আছে আবার অতীত। মনে রাখবা, ভবিষ্যৎ অতীত হাড্ডাহাড্ডি লড়াই হবে না, সতীন সতীন একসাথে বসাবা না, ভবিষ্যৎ ভবিষ্যৎ সতীন একসাথে বসাবা না, খালি ভবিষ্যতের সাথে বর্তমানের প্রেম যুগাই দিবা, শেষ। ঠিক আছে? ওকে, সো আশা করি তোমরা বিফোর আফটার ডান। এবার আসো সিন্স। এই ময়নারা, 10 নাম্বারটা পড়ে ফেলছিলাম কিনা আমরা, বলো একটু মনোযোগ দাও। আমরা ক্লাসের শুরুতে 10 নাম্বার সিন্সের ব্যবহারটা পড়ছিলাম কিনা, আমি শুনতে চাই তোমাদের কাছে যে সিন্সের ব্যবহারটা আমরা পড়ছিলাম কিনা। ঠিক আছে? তো মনে রাখবা, ফিউচারের সাথে ফিউচারের হালাল সম্পর্ক নাই, ফিউচারের সাথে পাস্টের হালাল সম্পর্ক নাই, ফিউচারের সাথে হালাল সম্পর্ক প্রেজেন্টের। মনে রাখবা। এবার আসো, এই সিন্সের ব্যবহারটা আমরা একটু আগে পড়ছি কিনা তোমাদেরকে যদি আমি মনে করে দিতে চাই, যে তোমাদের পড়িয়েছিলাম অ্যাজ ইফ, অ্যাজ দো, পড়িয়েছিলাম কিনা বলো, অ্যাজ ইফ, অ্যাজ দো, এবং আরেকটা বলছিলাম সিন্স, পড়ছিলাম কিনা? সো তোমাদের মনে থাকারই কথা যে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এরকম যদি থাকে, ঠিক আছে, এরকম যদি থাকে, এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে বা প্রেজেন্ট থাকলে পরে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। এর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরে হবে পাস্ট পারফেক্ট। আমরা সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো পড়ছি না, সেম ব্যবহার, সেম ব্যবহার। আসো দেখো, সেম ব্যবহার। এখানে সিন্স এর আগে পাস্ট ইনডিফিনিট আছে, ওয়াজ পাস্ট ইনডিফিনিট। তাহলে বলো ভাইয়া, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট। আবার দেখো, ওকে ভাই ছিলাম না, আচ্ছা যদি না থাকো তাহলে একটু মনোযোগ দাও। দেখো সিন্সের ক্ষেত্রে তোমরা, সিন্স যদি সময় বোঝায়, দেখো সিন্সের ক্ষেত্রে আমি তোমাদের বলি, সিন্স দুই ভাবে ব্যবহার করা হয়, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে কারণ। একটা হচ্ছে কি কারণ, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে কারণ। যদি সময় বোঝায় তাহলে মনে রাখবা, সিন্সের আগে প্রেজেন্ট থাকলে পরে হবে পাস্ট ইনডিফিনিট, আর আগে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরে হবে পাস্ট পারফেক্ট। আর সিন্স আরেকটা হচ্ছে কারণ অর্থে বসে। তো কারণ অর্থে আমরা ধরি যে, যেমন সিন্স আই এম আর্লি রাইজার, এটা কি সময় বুঝাইছে নাকি কারণ বুঝাইছে? সিন্স আই এম এন আর্লি রাইজার, যেহেতু আমি একজন মানে ঘুমতারো স্টুডেন্ট, মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা স্টুডেন্ট, অথবা একজন স্টুডেন্ট না মানুষ, সো একটা ফলাফল বসাই দিবা, কারণ এটা, এন্ড এটার একটা আমরা ফলাফল বসাই দিব। ঠিক আছে? তো আমরা একটু খেয়াল করে দেখো ময়নারা, দেখো ইট ওয়াজ 5 years since, তার মানে এরপরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন ইট ওয়াজ 5 years since উই হ্যাড মেট লাস্ট ইন এ ওয়েডিং সেরেমনি। আবার দেখো, সিন্স আই এম এন আর্লি রাইজার আই গেট সিগনিফিকেন্ট টাইম টু কমপ্লিট মাই ডেজ ওয়ার্ক, অথবা আই গেট মাস টাইম, আমি অনেক সময় পাই টু কমপ্লিট মাই
হোমওয়ার্ক, টু কমপ্লিট মাই স্টাডি, যেটাই দাও অ্যান্সার হবে। ওকে, সো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা যে জিনিসটা দেখলাম ভাইয়া, ওকে, আমরা এখানে যে জিনিসটা দেখলাম, সিন্স দুই ভাবে হতে পারে, সময় অথবা হচ্ছে কি কারণ। তো আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন লিখে দিই, দেখি তোমরা পারো কিনা। ইট ইজ 7 years দেখো আমি পুরোটা লিখি তাহলে সুবিধা হবে। দেখো লিখলাম 5 years, 5 years, আমি পুরো কোশ্চেনটা লিখবো, তোমরা উত্তর দিবা। 5 years have passed since, এটা কমপ্লিট করো দেখি। 5 years have passed since, এটা সব অ্যান্সার করবা। 5 years have passed since কোন টেন্স হবে? ইয়েস, মাশাআল্লাহ অ্যান্সার দিয়েছো। ইয়েস, সো আমি তোমাদেরকে আশ্বস্ত করি ইনশাআল্লাহ, তোমরা যারা এই যে ক্লাসগুলো রিভিশন দিয়ে যাচ্ছ, তুমি ব্যর্থ হবে না। তোমার কমন পড়, তুমি বলবে যে ভাইয়া আপনি তো এগুলো পড়াইছিলেন। সো এখানে দেখো যে এখানে প্রেজেন্ট পারফেক্ট আনসার, আমি বলছি সিন্সের আগে যদি প্রেজেন্ট থাকে পরে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তারপর পাস্ট ইনডিফিনিট হলে 5 years have passed since I met last, তাহলে সাবজেক্ট প্লাস V2। বুঝাইতে পারছি সবাইকে? সো আমাদের 10টা শেষ, আর আজকে আমরা 2টা দেখবো, তারপরে শেষ। তোমাদের 25টা প্রশ্ন পড়াবো বলছি, এর মধ্যে আসবে ইনশাল্লাহ। সিন্স গেল, সিন্সের পরে আমরা সো দ্যাট। এখানে এমন কেউ আছে যে সো দ্যাট পারো না? সো দ্যাট মানে হচ্ছে যাহাতে, এটা আমরা সবাই জানি। যেমন দেখো তোমাদের এখানে সবারই জানার কথা সো দ্যাট থাকলে কি থাকলে, সো দ্যাট থাকলে এরকম সো দ্যাট দিয়ে অ্যান্সার থাকে, মনে রাখবা। সো দ্যাট আর সো ডট দ্যাট দুইটার মধ্যে পার্থক্য আছে, আমি দেখাবো একটু পরে। আগে সো দ্যাটটা দেখো। সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান, মে, মাইট, কুড হতে পারে, এরপরে ভার্বের বেস ফর্ম। ক্যান, কুড, মে, মাইট ভার্বের বেস ফর্ম। যদি আমরা বর্তমান দেখি তাহলে ক্যান অথবা মে হইতে পারে, আর যদি অতীত দেখি তাহলে কুড অথবা মাইট হতে পারে, এরপর ভার্বের বেস ফর্ম। যেমন দেখো আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথস, এটা প্রেজেন্ট আনছে, তার মানে ক্যান অথবা মে বসবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। আবার দেখো লেটস টেক আ ট্যাক্সি, সো দ্যাট এটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে সাবজেক্ট প্লাস সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান, এরপর ভার্বের বেস ফর্ম। তাহলে আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথস সো দ্যাট আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং আ কোল্ড, যে আমি মোটা কাপড় পরছি যাতে আই ক্যান অ্যাভয়েড ক্যাচিং কোল্ড, আমি ঠান্ডা থেকে পরিহার থাকতে পারি বা ঠান্ডা থেকে দূরে থাকতে পারি। আবার দেখো লেটস টেক এ ট্যাক্সি সো দ্যাট, একটা ট্যাক্সি রাখো সো দ্যাট যাতে উই ক্যান রিচ কলেজ ইন টাইম, যাতে করে আমরা কলেজে সময় মতো যেতে পারি। তাহলে খেয়াল করে দেখো সো দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে, এরপরে কুড অথবা মাইট বসতে পারে। যদি পাস্ট টেন্সে হইতো, যদি এরকম বলতো যে আই, যদি এখানে হ্যাভ টু না থেকে আই হ্যাড টু থাকতো, তখন তুমি কুড অথবা উড ব্যবহার করতে পারতা, কোনো সমস্যা নেই। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান, মে, মাইট, কুড ব্যবহার হয়, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। ওকে, আচ্ছা সো দ্যাট এর পরে আরেকটা হচ্ছে শুধু সো। শুধু সো থাকলে কি হবে, তাই না? সো মানে সুতরাং। সোর ব্যবহার তোমরা কানেক্টরে পড়ছো কিনা বলো, তোমাদের কানেক্টর একটা টপিক আছে। সো উই শুড গো দেয়ার, সো উই হ্যাভ টু ডু দিস, উই মাস্ট ডু দিস, আমরা পড়ছি না? সোর পরে আমরা হচ্ছে শুড, সাবজেক্ট প্লাস শুড অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ টু, সাবজেক্ট প্লাস মাস্ট, এগুলো ব্যবহার করে থাকি, এরপরে ভার্বের বেস ফর্ম। ওকে, সো আমরা এগুলা কিন্তু যেমন সো উই শুড প্লান্ট মোর এন্ড মোর ট্রিজ টু সেভ আওয়ারসেলভস, সো টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন উই হ্যাভ টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ। তো সো দিয়ে আমরা ওই যে কানেক্টরের মতো করে সুতরাং, কিছু হলে সুতরাং, আমরা বলি না উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, সুতরাং আমাদের এটা করতে হবে, আমাদের এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, এই জিনিসগুলো আমরা ইয়ে করি। কেন করতে হবে? টু প্রোটেক্ট অ্যানিমালস ফ্রম দ্য ড্যামেজ। ঠিক আছে, এক একভাবে আমরা আনসার করার চেষ্টা করি। সো এখানে আমরা 12 নম্বর পর্যন্ত দেখলাম সোর ব্যবহার। লাস্ট সো ডট ডট টু ডট ডট টু, আজকে এখানে শেষ করব এবং তোমাদের 13টা দিয়ে দিব। পিডিএফ কি দরকার আছে?
এই প্রশ্নগুলোর পিডিএফটা দরকার আছে তোমাদের। তো তোমরা যারা আমাদের পেইড বেসে আছো, মানে আমাদের এই সবাইকে আমরা ক্লাস দিচ্ছি, আমরা চাচ্ছি যে তোমরা এই সময়টা নিজে রিভিশন দিয়ে ফেলো। দেখো নিজে বাসায় পড়লে কিন্তু অনেক কনফিউশন থাকে, এখানে কনফিউশন আর থাকবে না ইনশাল্লাহ। তো এই যে সো ডট ডট দ্যাট এর কথা বলছিলাম, দেখো সো ডট ডট দ্যাট এবং টু ডট ডট টু, টু ডট ডট টু খুব ইজি। টু ডট ডট টু, এই টুর পরে ভার্বের বেস ফর্ম বসায় দিলে তোমার হয়ে যায়। কিন্তু সো ডট ডট দ্যাট, এটা একটু মনে রাখবা, সো ডট ডট দ্যাট, ঠিক আছে? সো ডট ডট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান, কুড, এরপরে নট আমরা ইউজ করি, ঠিক আছে? ক্যান নট, কুড নট, হ্যাঁ, তারপরে মে নট, এগুলো ইউজ করে থাকি। ওকে, সো খেয়াল করে দেখো, দে ওয়ার সো লেজি, এই সো আছে, এরপর লেজি আছে, তার মানে কি দিতে হবে? আমরা জানি সো এবং দ্যাট এর মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে, তাহলে সো লেজি, এরপরে আমি কি আনবো? দ্যাট আনবো, দ্যাট এর পরে সাবজেক্ট আনবো, ক্যান নট, নট, এরপরে ভার্বের বেস ফর্ম বসাবো, তাই না? আবার দেখো তোমাদের বললাম টু আছে, তার মানে এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। দেখো টু আছে, এরপরে যাই থাকুক, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা। আবার সো ডট ডট দ্যাট, মানে সো আছে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আছে, এরপর দ্যাট দিয়ে শুরু করতে হবে। দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান, মে, মাইট, এরপরে হচ্ছে আমাদের নট ব্যবহার করতে হয়, ঠিক আছে? এই যে একজন খুব ভালো বলছে যে ভাইয়া সো এর কমেন্ট বাঙালি বেশি পারে। আরেকজন রিপ্লাই দিছে, সো আপনি কমেন্ট করেছেন, সো আপনি ভালো করেছেন, ঠিক আছে? হ্যাঁ, সো এর ব্যবহার আমরা অনেক পারি। ওকে, সো আসো, সো আমরা মোটামুটি এখানে, এই যে আমি অনেকবার সো বলছি, হ্যাঁ, দে ওয়ার সো লেজি দ্যাট দে পাসড মোস্ট অফ দেয়ার টাইম উইদাউট ওয়ার্ক। এখন কথা হলো যে ভাইয়া এখানে তো আমি ক্যান নট, কুড নট ইউজ করলাম না। তুমি যদি পজিটিভ নাও, যেমন দে ওয়ার সো লেজি, তারা অনেক অলস ছিল, যে দে পাসড মোস্ট অফ দ্যার টাইম উইদাউট ওয়ার্ক। কথা হচ্ছে এটা তুমি নেগেটিভ করবা মানে হচ্ছে নট দিয়ে করতে হবে এরকম না, কিন্তু লেজি, লেজি তার মানে কি করছে? সে সময় নষ্ট করছে, তো সময় অপব্যয় করছে। তারপরে নেগেটিভ ওয়ার্ড দিয়ে করতে হবে এরকম না, মানে নট দিয়ে করতে হবে এরকম না। নট না ইউজ করে তুমি কি করতে পারবো? ওই নেগেটিভ ওয়ার্ড বা উল্টা ওয়ার্ডটা ইউজ করলে হবে। আবার দেখো, দা বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি, এই বক্সটা অনেক ওজন, ভারী, টু ফর মি টু ক্যারি, এটা ক্যারি করতে আমার খুব ভারী লাগতেছে, ঠিক আছে? তার মানে নেগেটিভ মানে হচ্ছে, তোমাকে মাথায় রাখতে হবে, নেগেটিভ বলতে যে নেগেটিভ নট ইউজ করতে হবে এরকম না। বা লিখিতটা আগে দিলে আমরা মুখস্থ করতাম। হ্যাঁ, আমাদের এর পরের ক্লাসে, মানে আরেকটা ক্লাস শেষে আমাদের লিখিত ক্লাস শুরু, আমাদের ফার্স্ট পেপারে লিখিত ক্লাস শুরু, তোমরা জানো। আমরা অলরেডি 4টা ক্লাস করেছি, 5 নাম্বার ক্লাসের পরে 6 নাম্বার ক্লাস থেকে আমরা টানা 5টা ক্লাস হচ্ছে কি করব? লিখিত ক্লাস নিব, তোমরা মোটামুটি সবাই জানো। সো তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমাদের এই 25টা ক্লাসে আমি যে আশ্বস্ত তোমাদেরকে করেছি যে তোমরা 25টা ক্লাসে ইনশাল্লাহ তোমাদের রিভিশন দিতে পারবা, ইনশাল্লাহ কথা দিচ্ছি তোমরা পারবা। সো তোমরা, আজকে আমি 13টা দেখালাম, এরপরে আর 10-12টা দেখিয়ে তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স আর আশা করি লাগবে না। তোমরা জাস্ট হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে যাবা, দেখে যাবা যদি মন চায়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এবং তোমাদের বলি যে আমাদের এই ক্লাসগুলো, ধরো বাংলা ক্লাস হলো আজকে, সমাজের ক্লাস হলো, তোমাদের আইসিটি ক্লাস হলো আজকে, এবং আজকে আমি ইংরেজি ক্লাস নিয়ে শেষ করলাম, তোমাদের উপকার হচ্ছে কিনা, রিভিশন হচ্ছে কিনা একটু বলো। যদি রিভিশন হয় সবাই একটু বলো। আচ্ছা, এখানে তোমরা অনেকে আছো যারা কিনা আহ এন্ট্রি করে, মানে এন্ট্রি ফি দিয়েছো, এন্ট্রি ফি দিয়েও তোমরা অ্যাড হতে পারো না। তোমরা হচ্ছে অ্যাড না হতে পারলে যেটা করবা সেটা হলো, তোমরা অবশ্যই অবশ্যই কাল পরশুর দিকে তোমরা অ্যাড হতে পারবে আশা করি। সো আমাদের যেহেতু ক্লাসগুলো কোথায় হবে বলো তো? আমাদের ক্লাসগুলো হবে আমাদের সিক্রেট গ্রুপে, পরবর্তী সবগুলো ক্লাস আশা করি সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, বলো তোমরা উপকার পাচ্ছ কিনা আমাদের এই ক্লাসগুলো? যদি তোমাদের উপকার লাগে, ও আচ্ছা, রিভিশনের পরে পরীক্ষার আগে আগে আমরা ম্যারাথন ক্লাস নিব, মানে টানা ক্লাস একবারে, আবার ম্যারাথন ক্লাস, আবার রিভিশন হবে। তো তোমরা যারা এইভাবে আছো, এই ক্লাসগুলো না করলে ওই ম্যারাথন ক্লাস করে মজা পাবা না। তো এই ক্লাসগুলো করলে ওই ক্লাসগুলো করে মজা পাবা। তো তোমাদের দায়িত্ব যেহেতু নিয়েছি এইসিসি 25 ব্যাচ, ইনশাল্লাহ তোমাদের, তোমরা যারা সায়েন্সের আছো, তোমরা যারা আর্টসের আছো, কমার্সের আছো, উইল বি উইথ ইউ গাইস, নো টেনশন। তোমরা সবসময় মনে রাখবা যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করি। দেখো আমাদের অ্যাডমিশনে এত এত স্টুডেন্ট চান্স পায় কেন? সেকেন্ড টাইম এত এত স্টুডেন্ট কেন চান্স পায়? বিকজ আমরা কথা এবং কাজে একরকম থাকার চেষ্টা করি। অনেকে যেটা করে 2-4টা খুব ভালো ক্লাস নিয়ে এরপরে আর থাকে না, খুঁজেও পাওয়া যায় না, ঠিক আছে? আবার অনেকে দেখি শুধু স্পেশাল ইউজেস পড়ায়, অনেকে দিয়ে শুধু মানে রাইট ফর্ম অফ ভার্ব পড়ায়,
কিন্তু আমরা সবগুলো টপিক তোমাদের পড়ানোর জন্য চেষ্টা করি। সো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সার্থকতা। তো তোমরা পাশে থাকো, ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা পাশে থাকবো। ভাইয়া আর্টস এর কোর্স দেন তাড়াতাড়ি। হ্যাঁ, আর্টস এর আমরা কালকে একটা ঘোষণা দিব যে আর্টস এর কোন কোন সাবজেক্ট আমরা কোর্স দিব, মানে মিনি ম্যারাথন কোর্স ক্লাসের মাধ্যমে শেষ করব, সেভাবে আমরা আনতেছি। তোমরা হতাশ হয়ে না, তোমরা আমাদের থেকে সর্বোচ্চটুকুই পাবা। আর এডুকেশনের উপর বিশ্বাস করো ভাই। মানবিকের গুলা দেখিয়েন। হ্যাঁ ভাই, মডিফায়ার পড়াবেন না ভাইয়া, সব টপিকে পড়াবো, সব টপিক। ভাইয়া কামব্যাক কোর্সে ডিসকাউন্ট দেন। এই জাহিদ, কামব্যাক কোর্সে তো ডিসকাউন্ট আছে। তোরা 26 ব্যাচের স্টুডেন্ট, এখানে কি করস ভাই? কমার্সের গ্রুপের একটা, হ্যাঁ তোমরা কমার্সে কারা কারা আছো? যারা কমার্সের আছো তোমাদের জন্য কালকে একটা ঘোষণা দিব ইনশাল্লাহ। যারা কমার্সের আছো, সায়েন্সের আছো যারা, অলরেডি একটা ঘোষণা তোমরা পেয়েছো যে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 8 থেকে 10টা ক্লাসে, ধরো ফিজিক্স 8 থেকে 10টা ক্লাসে তোমাদের টোটাল ওয়ান শট ক্লাসের প্রথম মিনি ম্যারাথন করে তোমাদের যে সিলেবাস আছে সেগুলো শেষ করে দেওয়া। দেখো তোমাদের অনেকে আছো যারা কিনা জাস্ট একটা ভালো গাইডলাইনের অভাবে ভালো করতে পারছো না। সো আশা করি তোমাদের জন্য বেস্ট একটা উপায় হবে। সো ভাই লজিক ক্লাসে, হ্যাঁ লজিক ক্লাস, তারপরে তোমাদের ইতিহাস, এই ক্লাসগুলো আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভাই অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, আরো ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ, আরো ইমপ্রুভমেন্ট হবে। ওকে, সো তোমরা সবাই আজকে যে 13টা নিয়ম পড়ালাম, তোমরা সবাই নোট শেয়ার করবে। এই যেও না যেও না, একটু শোনো। নোট শেয়ার করবা কোথায়? দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে নোট শেয়ার করবে। আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, আই এডুকেশন, সবাই লিখো নোট শেয়ার। আজকে কারা কারা আসলে লিখছো আমি এটা দেখবো। আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ সার্চ দিবা ফেসবুকে, অফিসিয়াল গ্রুপ, এটাতে নোট শেয়ার করবা। নোট শেয়ার করবা, সবাইকে বলছি নোট শেয়ার, নোট শেয়ার করবা। যার নোটটা ভালো হবে তাকে আমি একটা গিফট দিব। যাও, যার কমপ্লিটিং সেন্টেন্সের নোট ভালো হবে তাকে আমি টি শার্ট দিব, সর্বোচ্চ ভালো যেটা, টি শার্ট দিব। যাও, কথা দিলাম টি শার্ট। কারা কারা পেতে চাও বলো? আমি আবার বলছি, এই কমপ্লিটিং সেন্টেন্সের 12টা আর আগামী ক্লাস, এই দুইটা মিলে, মানে আজকে তো দিবাই, আজকে নোট শেয়ার করো, পরেরটা দুইটা মিলে যাদেরটা সবচেয়ে বেস্ট হবে তাদের জন্য আমি টি শার্ট গিফট দিব। যাও, কথা দিলাম। বলো কারা কারা এবার বলো। নোট শেয়ার সুন্দরভাবে দরকার হয় আবার দিয়ে। হ্যাঁ, ইয়েস। সো নোটটা সুন্দরভাবে করা। যার, হুম, যার হচ্ছে, যার হচ্ছে মানে নোট সবচেয়ে ভালো হবে, আমি কথা দিচ্ছি টি শার্ট দিব। যাও, একজনকে, একজন ভাগ্যবান। হ্যাঁ, ওকে। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।